4.5 দশক পর শহীদ জিয়া হত্যার আসামি মুজাফফর হোসেন গ্রেপ্তার, সেনাবাহিনীর কাছে হস্তান্তর। দীর্ঘকাল পর হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার আশাবাদ। এই ধরনের পরিস্থিতি যাতে বাংলাদেশে আর কখনো না ঘটে, সেটি দ্রুত সময়ের মধ্যে ন্যায় বিচার নিশ্চিত করে তার আইনি দৃষ্টান্ত স্থাপন করা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা কি হয়েছিল জাতির উদ্দেশ্যে জানার প্রয়োজন আছে বলে আমি মনে করি। নিজ বিশ্ববিদ্যালয়ে অবহেলিত 1 জুলাই শহীদ আবু সাইদ, কাগজে কলমে আটকা হাজার কোটির প্রকল্প। কিন্তু দুর্ভাগ্যবশত আজ প্রায় আরো 1 বছর পর, মানে 2024 সাল থেকে প্রায় 2 বছর পেরিয়ে গেলেও সেগুলোর কাজ এখনো শুরু করা যায়নি। তার নামে যে স্মৃতিস্তম্ভ বা জাদুঘর, এগুলো আমরা এখনো দেখতে পাইনি। আন্দোলন ঘিরে ষড়যন্ত্র দেখছে সরকার। কোন প্রক্রিয়ায় ফিরবেন শেখ হাসিনা, সিদ্ধান্ত ভারতের, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের যা কিছু করণীয় আইনানুগভাবে সবকিছু আমরা সম্পন্ন করেছি। ঘরে এখনো কাদামাটি, সংসারের সবকিছুই তছনছ। বন্যার তাণ্ডব কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে পাহাড়ি জনপদ। ওয়েজ বোর্ড সহ সাংবাদিকদের কল্যাণে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। প্রয়োজনে ভর্তুকি দেবে রাষ্ট্র, বললেন তথ্যমন্ত্রী। রাজধানীতে রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের ঢল, বিভিন্ন জেলায় উৎসবমুখর পরিবেশ। 9 দিন পর উল্টো রথের সমাপ্তি। এবং ফুটবল বিশ্বকাপে বিদায়ের সুর, টানা 2 শিরোপা জয়ের স্বপ্নে বিভোর আর্জেন্টিনা। 20 জুলাই ফাইনালে প্রতিপক্ষ স্পেন। স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো খবর। 45 বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল ঘাতক পলাতক মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তারের একদিন পর আজ তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। তার গ্রেপ্তারের মাধ্যমে দীর্ঘকাল পর জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এমনটি আশা করছেন বিশ্লেষকরা। 1981 সালের 29 মে চট্টগ্রামের সার্কিট হাউসে অবস্থান করছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরদিন ভোররাতে বিপথগামী একদল সেনা কর্মকর্তা হামলা চালিয়ে তাকে হত্যা করে। এই হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন ও ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন ছিলেন অন্যতম। হত্যাকাণ্ডের পরপরই গঠিত সামরিক ট্রাইব্যুনালে 12 জন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। তবে মোজাফফর হোসেন পলাতক ছিলেন। অবশেষে 45 বছর পর তাকে বুধবার মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কোর্ট মার্শাল সম্পন্ন করার জন্য তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে জিয়াউর রহমানের হত্যার বিচার প্রক্রিয়া সম্পন্ন হবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এটি জিয়াউর রহমানের হত্যার বিচারের ক্ষেত্রে অন্যতম একটি যুগান্তকারী পদক্ষেপ। এই ধারণা কিংবা এই আইনি প্রক্রিয়া বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন, সেটি যতই সময় লাগুক, যে একজন ব্যক্তিকে হত্যা করে কেউ যে আইনের মুখোমুখি হওয়া থেকে যে পার পাওয়া যায় না, এই যে একজনকে গ্রেপ্তারের মধ্যে দিয়ে কিন্তু সেটি প্রমাণিত হলো। এছাড়া জিয়াউর রহমানের অন্যতম এই হত্যাকারী গ্রেপ্তার হওয়ায় তখন দেশি বিদেশি কি ষড়যন্ত্র ছিল তাও উদ্ঘাটিত হবে বলে আশা করা হচ্ছে। যারা ধরা পড়বে তাদের বিচার হওয়া উচিত। শুধু তাই না, প্রয়োজনে একটু তদন্ত করা দরকার। যারা সেদিন সার্কিট হাউসে গিয়েছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা কি হয়েছিল জাতির উদ্দেশ্যে জানার প্রয়োজন আছে বলে আমি মনে করি। জিয়াউর রহমানকে হত্যার পেছনের যে রহস্য কিংবা ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্র, সেটি উদ্ঘাটন করা কিংবা এই হত্যার সাথে আরো যারা ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং যে কাজের সাথে বা পেশার সাথে সম্পৃক্ত ছিল সেই পেশা কিংবা দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার সম্পন্ন করাটা খুব গুরুত্বপূর্ণ। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিগগিরই দণ্ডাদেশ কার্যকর হবে বলে আশা করছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদ। বৈষম্যের বিরুদ্ধে জীবন বলিদানের 2 বছর পার হলেও নিজ বিশ্ববিদ্যালয়ে অবহেলিত। তার স্মৃতি সংরক্ষণে তরুণ জাদুঘর নির্মাণ সহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নেয়া প্রায় 1090 কোটি টাকার নানা প্রকল্প এখনো কাগজে কলমেই সীমাবদ্ধ।
আর এতে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন পরিবার ও সহযোদ্ধারা। রেজাউল করিম মানিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2024 সালের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর ফটকে দুহাত তুলে বুক চেতিয়ে ঘাতকের বুলেট আলিঙ্গন করার দৃশ্য এখনো সবার মানসপটে ভাস্বর। সেদিন পুলিশের গুলিতে শহীদ হন আবু সাইদ। তার মৃত্যুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তার আত্মত্যাগ জুলাইয়ের আন্দোলনকে দিয়েছিল নতুন আকাঙ্ক্ষা। ঘটনার 2 বছর পার হলেও জুলাইয়ের এই নায়ক নিজ বিশ্ববিদ্যালয়ে যেন অবহেলিত। তার স্মৃতি রক্ষায় বেরোবিতে স্মৃতিস্তম্ভ, টুইন মেমোরিয়াল, জাদুঘর, আবু সাইদ গেট করার ঘোষণা দেওয়া হলেও তা যেন কাগজে কলমেই সীমাবদ্ধ। এমনকি পড়ে রয়েছে 1090 কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর। আবু সাইদের স্মৃতার্থে কিন্তু এখানে একটা মনুমেন্ট হওয়ার কথা, আবু সাইদ গেট, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা গেট হওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্যবশত আজ প্রায় আরও 1 বছর পর, মানে 2024 সাল থেকে প্রায় 2 বছর পেরিয়ে গেলেও সেইগুলোর কাজ এখনো শুরু করা যায়নি। প্রকল্পের বাজেট পাস করা সময় সাপেক্ষ বলছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তবে দ্রুত স্থাপনাগুলোর নির্মাণ কাজ শুরুর আশ্বাস তার। আবু সাইদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবু সাইদের গেট আমাদের 20 তারিখে টেন্ডার ওপেনিং হবে, আশা করি আমরা কাজ শুরু করতে পারবো। আবু সাইদের স্মৃতিস্তম্ভর কাজটাও আমাদের 16 তারিখ থেকেই মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে এটা আমরা নতুন করে করব। আবু সাইদের বাড়িতে এখনো শোকের আবহ। নতুন প্রজন্মকে আবু সাইদের আত্মগাথা জানাতে তার স্মৃতি রক্ষার দাবি পরিবারের। সরকারের কাছে আমার দাবি যে আমি জীবিত থাকার জন্য আমি বিচারের রায়টা যেন কার্যকর হয়। তার নামে যে স্মৃতিস্তম্ভ বা জাদুঘর এগুলো আমরা এখনো দেখতে পাইনি। আবু সাইদ হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে রায় কার্যকর করার দাবি জানান পরিবার ও সহযোদ্ধারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অতীতের সব বিপ্লবের মতো জুলাই বিপ্লবকেও ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমনটি মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এই যে বেঁচে আছে কষ্ট নিয়ে, তাদের জন্য বড়ই কষ্ট লাগে। আসলে তাদের জন্য কার্যকর কিছু আমরা করতে পারি, আমরা বড় লজ্জিত। সরকার পারে, এই জন্য এই বাজেট সেশনে 2 বারে এই দাবি উত্থাপন করেছি যে মেহরবানি করে তাদের বিষয়টা সর্বাধিক অগ্রাধিকার দিয়ে দেখতে হবে। জুলাই শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অভ্যুত্থানের 2য় বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে এই আহ্বান জানান তিনি। শহীদদের পূর্ণাঙ্গ তালিকা এখনো পর্যন্ত প্রণয়ন করতে পারি নাই। তাদের পূর্ণাঙ্গ তালিকাও এখনো পর্যন্ত প্রণয়ন না করাটা এটা সরকার বা রাষ্ট্রগতভাবে আমাদের বড় একটা ব্যর্থতা। এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন ঘিরে কেউ খোলা পানিতে মাছ শিকার করতে চাইছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, আন্দোলন করে পরীক্ষা বাতিল বা অটো পাস নেওয়া যাবে না। আর পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রাভেল পাস নাকি অন্য কোনো প্রক্রিয়ায় দেশে ফিরবেন সেই সিদ্ধান্ত ভারতের বলেও তিনি জানিয়েছেন। 1 বছর আগে পরীক্ষা বাতিলের দাবিতে এভাবেই সচিবালয়ে ঢুকে পড়েছিল এইচএসসি পরীক্ষার্থীরা। আর এবার অতিবৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজপথে এইচএসসি পরীক্ষার্থীরা। ইতোমধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া ও ভুল প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা এবং শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশের পরেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন অনেক শিক্ষার্থী। এর পেছনে উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারকে বিব্রত করতে চায় এরকম কিছু মহল তো আছেই। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। প্রশ্নের জবাবে বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় উদ্বিগ্ন নয় সরকার। ট্রাভেল পাস নাকি পাসপোর্ট নিয়ে তিনি ফিরবেন তা ঠিক করবে ভারত সরকার। কথা বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে।
এক্সট্রাডিশন চুক্তি অনুসারে তাকে ফেরত দিতে গেলে তারা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে পাঠাবে না অন্য কোনোভাবে পাঠাবে, তারা সেই আইনানুগ ব্যবস্থাটা তারা নেবে। আমরা চাই আইনানুগ প্রক্রিয়ার মধ্যেই তিনি ফেরত আসেন। প্রশাসনিক আদেশে মানে এক্সিকিউটিভ অর্ডারে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়াটা সেটা আমরা চাই না, এটা বিএনপির অবস্থান, এটা আগেও ছিল। আমরা চাই সবকিছু জুডিশিয়ালি হবে। মন্ত্রী আরো জানান, বন্দি বিনিময় চুক্তি অনুসারে দুবাইয়ে গ্রেফতার বেনজির আহমেদ ও ভারতে গ্রেফতার ওসমান হাদির হত্যায় অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যথাযথ তদন্ত প্রক্রিয়া চালু করে আমরা ওই আইনের অধীনেই তাদেরকে বিচারের ব্যবস্থা করব। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ঘরের ভেতর এখনো কাদামাটি, ভাঙা বাঁশ, বেঁকে যাওয়া টিন আর ছড়িয়ে ছিটিয়ে থাকা সংসারের জিনিসপত্র বলে দেয় এখানে ঠিক কয়েকদিন আগেও ছিল এক ভয়ঙ্কর বন্যার তাণ্ডব। টানা 7 দিন পানির নিচে ডুবে থাকা ঘরটি এখন আবার দাঁড় করানোর চেষ্টা চলছে। ক্লান্ত হাত তবু থেমে নেই, কারণ এই মানুষগুলো জানে হেরে গেলে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু থাকবে না। মেহেদী হাসান সুমনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাইম আলজিকো। পাহাড়ের মানুষের জীবন এমনিতেই সংগ্রামের, সেই সংগ্রামে এবার যোগ হয়েছে বন্যার নির্মম আঘাত। চোখের সামনে তলিয়ে গেছে বছরের একমাত্র ফসল, পানির সঙ্গে ভেসে গেছে খাদ্যের নিশ্চয়তা, আয়ের পথ আর ভবিষ্যতের স্বপ্ন। আজ কাজ নেই, জমি নেই, ঘর নেই, শুধু অনিশ্চয়তার দীর্ঘশ্বাস। তাদের অভিযোগ, দুর্যোগ এলেই পাহাড়ের এই জনপদ যেন মানচিত্রের বাইরের একটি পৃথিবী হয়ে যায়। সাহায্যের গাড়ি আসে না, ত্রাণের তালিকায় নাম ওঠে না। তারা বলেন বেঁচে থাকার লড়াইটা যেন শুধু তাদের একার। আর্থিক কোনো সহযোগিতা আসে না আমাদের এখানে, প্রত্যেক বছর তো এরকম আসেনি। আমরা নিজেরা পড়াশোনা করে নিজেরা ইয়া করে ভোগ করে চলে গেল, কখনোই আসেনি এরকম। হাসপাতাল না গেলে তো বাসার মধ্যে কষ্ট করে থাকতে হয় এখানে, আর কি করবো। বান্দরবানের দুর্গম দুমকিপাড়া মাত্র 30টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের ছোট্ট একটি বসতি, কিন্তু এবারের বন্যা একসঙ্গে কেড়ে নিয়েছে তাদের ঘর, ফসল, বীজ, গবাদি পশু, এমনকি আগামী মৌসুমেরও স্বপ্ন। পাহাড়ের বুক জুড়ে আজ শুধু নীরবতা আর দীর্ঘশ্বাস। পানি দুখিয়া রে এখন কি করবো, এখন পানি নেমেছে কিন্তু দুর্ভোগ শেষ হয়নি। বিশুদ্ধ পানির সংকট, খাবারের অভাব আর কর্মহীনতার যন্ত্রণা আরো অসহায় করে তুলেছে পরিবারগুলোকে। শিশুরা জানে না পরের বেলায় খাবার মিলবে কিনা, বৃদ্ধরা জানে না আবার কবে নিজের ঘরে নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। যেখানে পানি আসেন এখন নিগেছিলাম আমরা তো কিছু চাইতে পারি না। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করা হচ্ছে, দিয়েছেন সরকারি সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার আশ্বাস। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রধান হিসেবে ডেপুটি কমিশনারকে সেন্ট্রালাইজ করে উপজেলা নির্বাহীকে সেন্ট্রালাইজ করে আমরা সবকিছু করেছি, যার ধরনের নিষ্ভুলভাবে নিষ্কন্টকভাবে যারা ডিপ্রাইভ পারসন তারা সবার কাছে মেসেজটা গেছে। বন্যার পানি একসময় নেমে যায়, কিন্তু পাহাড়ের মানুষের জীবনে রেখে যায় এমন কিছু ক্ষত যা শুকাতে লাগে বছরের পর বছর। নাইম আলজিকো, নিউজ 24, বান্দরবান। 12 অগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং 1 নভেম্বর জাতীয় যুব দিবস আলাদাভাবে উদযাপনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর সেখানে জানানো হয় 2025 সালে অগস্টে বর্ষাকাল হওয়ায় দিবসটি উপলক্ষে আয়োজিত যুব র্যালি, যুব সমাবেশ এবং যুব মেলা সফলভাবে পালন করা সম্ভব হয়নি। জাতীয় যুব দিবস ছাড়া অন্য সময় যুব মেলার আয়োজন করা হলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা এবং বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না, আর তাই দিবসটি আলাদাভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাজ ও সভ্যতাকে বাঁচিয়ে রাখতে হলে মুক্ত গণমাধ্যমের কোনো বিকল্প নেই। দরকার হলে রাষ্ট্র ভর্তুকি দিয়ে হলেও টিকিয়ে রাখবে স্বাধীন গণমাধ্যমের প্রবাহ। দৈনিক কালের কণ্ঠ অফিস পরিদর্শন করে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি জানান, ওয়েস্ট বোর্ড গঠন সহ সাংবাদিকদের কল্যাণে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। বৈঠকে গণমাধ্যমের কর্তা ব্যক্তিরা সাংবাদিকতার সামগ্রিক সংকট এবং সম্ভাবনা নিয়ে কথা বলেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট গ্রুপের মিডিয়ার বিভিন্ন হাউস পরিদর্শনে আসেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সেখানে তথ্যমন্ত্রীকে জানানো হয় ফুলের শুভেচ্ছা। এরপর জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের কনফারেন্স রুমে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন 7টি প্রতিষ্ঠানের সম্পাদক ও শীর্ষ গণমাধ্যম কর্মীরা। গণমাধ্যমের সংকট ও সম্ভাবনার নানা দিক নিয়ে কথা বলেন সাংবাদিকরা। জানান, জুলাই বিপ্লবের পর থেকে নানা প্রতিকূলতার মোকাবিলা করে সত্য প্রকাশ করে আসছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ। আমরা আশা করি এই যে 18 মাসে বাংলাদেশের সবচেয়ে বড় মিডিয়া হাউস এটা যে ক্ষতিগ্রস্ত হলো, আপনি আমাদের অভিভাবকের জায়গা থেকে আমরা আপনার কাছে সেই ন্যায় বিচারটা পাবো। বসুন্ধরা গ্রুপের যে 7টি প্রতিষ্ঠান এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভীষণভাবে বঞ্চিত থেকেছে। অনলাইন নিউজ পোর্টালগুলো যেন বিজ্ঞাপন নীতিমালার মধ্যে আসতে পারে সেই সুযোগটা স্বপন ভাই করে দেবেন, এই প্রত্যাশা আমার রয়েছে। বিজ্ঞাপন বন্টনের চরম বৈষম্য, আন্ডারগ্রাউন্ডের পত্রিকার সিন্ডিকেট ভাঙা, স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন, সাংবাদিকদের জন্য পেনশন চালুর দাবি জানান প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা। কারণ বসুন্ধরা গ্রুপ একদিকে মিডিয়াতে বিনিয়োগ করে সত্য প্রকাশের মাধ্যমে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করছে, অন্যদিকে নতুন নতুন কর্মসংস্থান করে মজবুত করছে দেশের অর্থনীতির ভিত্তি। দেশের জন্য কাজ করি, জনগণের জন্য কাজ করি, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা ভোগান্তি সেগুলো তুলে ধরি, কেন দেশটা যেন ভালো থাকে। ঠিক দাবি না, এটা আমাদের অধিকার। অন্যান্যরা যেইভাবে যেই যোগ্যতার ভিত্তিতে বিজ্ঞাপন পায়, আমাদের সবগুলো প্রতিষ্ঠান যেন সেইভাবে বিজ্ঞাপন পায়। দেখা যায় আরামবাগ ফকিরাপুর থেকে তথাকথিত কিছু একই প্রেস থেকে 5টা দৈনিক বের হয়, সেখানে দেখা যায় সাপ্লিমেন্ট, সেখানে ফুল পেজ বিজ্ঞাপন সরকারি। তো এই বিজ্ঞাপনের টাকাটা তো শুধু জলেতে যায়, এই পেপারগুলো তো মার্কেটে যায় না। এই বিজ্ঞাপনগুলো কেন আন্ডারগ্রাউন্ড এই পত্রিকাগুলোতে যাবে? অনুষ্ঠানে অনেকটা খোলামেলা আলোচনা করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, দেশে এই প্রথম সম্পূর্ণ নিয়ন্ত্রণ মুক্ত পরিবেশে গণমাধ্যম কাজ করছে। এই কয়েকদিনের মধ্যে একটা গণমাধ্যম সরকারের বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ দায়ের করে নাই। যারা যারা সাক্ষাৎ করতে গিয়েছেন তারা সবাই প্রধানমন্ত্রীকে কিন্তু প্রশংসা করে এসেছেন। এই প্রথম কোনো ধরনের কোনো নিয়ন্ত্রণ মুক্তভাবে তারা গণমাধ্যম পরিচালনা করছেন। জানান, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার পাশাপাশি সামাজিক মর্যাদা নিশ্চিত করতে এই শিল্পে কাঠামোগত পরিবর্তনের চেষ্টা করছে সরকার। গণমাধ্যমের এই পরিবর্তনের প্রক্রিয়াটাকে কিভাবে সবাই মিলে ধারণ করা যায় সে ব্যাপারে যেভাবে সহযোগিতা করছেন, তাতে আমরা আশা করি আমরা এটাকে একটা কাঠামোর মধ্যে শীঘ্রই আনতে পারবো। কত দ্রুত একটা সম্মানজনক বিজ্ঞাপন নীতিমালা, একটা সম্মানজনক ওয়েস্ট বোর্ড, একটা সম্মানজনক রেগুলেটরি অথরিটি রেগুলেশন রুলস এর মধ্যে ঢোকা যায়, সেই কাজগুলি অন্তর্বর্তীকালীন সময়ে খুব দ্রুত করছি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান তালুকদার। আমরা সত্যের সঙ্গে থাকবো, স্থিতিশীলতার পক্ষে থাকবো। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে পারিবারিক বিরোধ, তালাক আর ভরণ পোষণ নিয়ে মামলার সংখ্যা খুব কম নয়। এমনও ঘটনা আছে যেখানে তালাক কার্যকর না হলেও স্ত্রী এবং নাবালক সন্তানের ভরণ পোষণ দিতে নারাজ থাকেন স্বামী। উচ্চ আদালতের রায় বলছে এমনটা করার কোনো সুযোগ নেই। শিশুর ভরণ পোষণ তার স্বাধীন আইনগত অধিকার। সংসার ভাঙে, সম্পর্কের ইতি ঘটে, আদালতের বারান্দায় জমে দীর্ঘ আইনি লড়াই। কিন্তু সেই লড়াইয়ের আড়ালে সবচেয়ে বেশি অনিশ্চয়তায় পড়ে একজন শিশু আর তার ভবিষ্যৎ। এমনই এক ঘটনা 2011 সালের। মামলার তথ্য অনুযায়ী স্ত্রী ও নাবালক সন্তানের ভরণ পোষণ ও দেনমোহরের দাবিতে মামলা হয়। তবে স্বামী আগেই তালাক দেওয়ার দাবি করেন, কিন্তু আইন অনুযায়ী সেই তালাক প্রমাণ করতে ব্যর্থও হন। আদালত স্ত্রী ও তার সন্তানের পক্ষে রায় দেন। এবার স্পষ্ট বার্তা দিলেন হাইকোর্ট। একটি রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিতে বলা হয়েছে, মা বাবার বিরোধ যাই হোক, সন্তানের ভরণ পোষণের অধিকার থাকবে অক্ষুণ্ণ। যে তালাক আইন অনুযায়ী প্রমাণিত নয় বা কার্যকর নয়, সেই ধরনের তালাকের আসলে আইনগত কোনো কার্যকারিতা নেই। শুধুমাত্র মৌখিক তালাকের দাবি করে স্ত্রীর ভরণ পোষণ বন্ধ করা বা সন্তানের ভরণ পোষণ বন্ধ করার কোনো সুযোগ নেই। সন্তান যদি স্ত্রীর কাছেও থাকে, তারপরেও তাকে সব ধরনের মেইনটেনেন্স দিয়ে যেতে হবে। পর্যবেক্ষণে আদালত বলেন, ভরণ পোষণ শিশুর স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার। দাম্পত্য বিরোধে এই অধিকার ক্ষুণ্ণ করার কোনো সুযোগ নেই। নাবালক সন্তানের ভরণ পোষণ একটি স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার। মা বাবার মধ্যে তালাকের বিরোধ থাকলেও সন্তানের ভরণ পোষণ বন্ধ করার কোনো সুযোগ নেই। আদালতের এই রায় ভবিষ্যতে পারিবারিক বিরোধ ও ভরণ পোষণ সংক্রান্ত মামলাগুলোতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। নানা আয়োজনে রাজধানীতে উদযাপন হলো সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। ঢাকের বাদ্য, করতাল, হরিনাম সংকীর্তন আর জয়ধ্বনিতে মুখর রাজধানীর রাজপথ। রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয় রথযাত্রা। হাজারো ধর্ম নিয়ে বিভাজন নয়, শান্তি ও ঐক্যের বার্তাই ছড়িয়ে দিতে চান ভক্তরা। তাদের বিশ্বাস, রথযাত্রা শুধু ধর্মীয় আচার নয়, এটি মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। 9 দিনব্যাপী এই উৎসবের শেষ পর্ব হবে উল্টো রথযাত্রার মাধ্যমে। আমি চাই সবাই যেন আমরা ভালোভাবে থাকি। এই মহোৎসবে আমরা বিশ্ব শান্তি কামনা করছি। আমরা সব সময় যেন এইভাবে সুখে শান্তিতে এবং এভাবে রাজপথে ভগবানকে সবসময় নিয়ে যেতে পারি। আজকে জগন্নাথ দেব তার বোন সুভদ্রা মহারানীকে নিয়ে তার মাসির বাড়ি যাচ্ছে। সেখানে হচ্ছে আগামী শুক্রবার পর্যন্ত, অর্থাৎ প্রায় 8 দিন ওখানে অবস্থান করবেন। জগন্নাথ যেন সবাইকে ভালো রাখে, আমাদের সকলকে সুস্থ রাখে। দেশের বিভিন্ন জেলায় উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। গাজীপুর, ধামরাই, নারায়ণগঞ্জ, নওগাঁ এবং নেত্রকোনায় চলছে রথ টান, পূজা এবং মেলা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গাজীপুরের প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী ভাওয়াল রাজাদের শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রার উদ্বোধন হয়েছে। হাজারো ভক্তের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে রথখোলা। আগামী 24 জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে শেষ হবে 9 দিনের আয়োজন। ঢাকার ধামরায়ের 4 শতকের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রা শুরু হয়েছে। রথ টান, মেলা এবং সব ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসবের নগরীতে পরিণত হয়েছে পুরো এলাকা। নিরাপত্তায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে। আর প্রত্যেক বছর এখানে অনেক জমজমাট, অনেক বড় করে আয়োজন করা হয়। তো আমরা সেটা দেখার জন্য আসছি আর কি। সবার মঙ্গল হোক এবং আমার সন্তানের মঙ্গল হোক, সবারই মঙ্গল হোক। পৃথিবীর যে যুদ্ধগুলো আছে সেগুলো থেমে যাক। জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা মানুষ, সবাই চাই শান্তি। তার নাম হলো ওম শান্তি। এদিকে নৌকায় শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের 9 দিনব্যাপী রথযাত্রা। সকাল থেকেই রথ টান, ধর্মীয় আচার অনুষ্ঠান ও মেলায় অংশ নেন হাজারো ভক্ত। নেত্রকোনাতেও শুরু হয়েছে 9 দিনব্যাপী রথযাত্রা উৎসব। পূজা অর্চনা, কীর্তন, যজ্ঞ, প্রসাদ বিতরণ ও মেলা ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। 24 জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা। নারায়ণগঞ্জের উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে রথযাত্রা। বিভিন্ন মন্দির থেকে অংশ নেওয়া শোভাযাত্রায় অংশ নেন সব বয়সী ভক্ত। শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে ছিল কড়া নিরাপত্তা। আগামী শুক্রবার উল্টো রথের মধ্য দিয়ে শেষ হবে যাত্রা। ঐতিহ্য, ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির বার্তা নিয়ে দেশ জুড়ে চলছে রথযাত্রার উৎসব। আগামী 24 জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এবারের মূল আনুষ্ঠানিকতা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নকআউট পর্বে টানা 3 জয়, আত্মবিশ্বাসে ভরপুর এক দল আর্জেন্টিনা। সাহস, দক্ষতা আর ধারাবাহিকতার দারুণ গল্প লিখে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে লিওনেল মেসির দল। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনালের কঠিন পরীক্ষায় উতরানো কেমন ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পথ চলা? বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এখন আরেকটি ইতিহাসের খুব কাছে আর্জেন্টিনা। ইতালি পেরেছিল 1934 আর 38 সালে, আর 1958-62 সালে ব্রাজিল। এবার তৃতীয় দেশ হিসেবে টানা 2 বার ফুটবল বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে লিওনেল মেসির দল। কাতার বিশ্বকাপের সুখস্মৃতি আজও তরতাজা। সেই রসে টইটুম্বুর আর্জেন্টিনার আধিপত্য দেখা গেছে মার্কিন মূল্যকেও। গ্রুপ পর্বে ছিল আধিপত্য, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান পাত্তা পায়নি কেউই। এবারই প্রথম বিশ্বকাপে ছিল সেরা 32 দলের নকআউট পর্ব। মেসিদের সামনে হাজির পুচকে কেভার্দে। বেগ পেতে হলো না ততটা, তবে শেষ ষোলোতে ঘাম ঝরিয়ে ছাড়লো শক্তিশালী মিশর। শেষ 13 মিনিটে 3 গোলের ম্যাজিকে হাত ছেড়ে বাঁচে আর্জেন্টাইন শিবির। কোয়ার্টার ফাইনালেও 3 বারে বিশ্ব চ্যাম্পিয়নদের দিতে হয়েছে কঠিন পরীক্ষা। সামনে ছিল সুইজারল্যান্ড। জয় পেতে মেসিদের লড়তে হয়েছে অতিরিক্ত সময়েও।
অবশেষে শিরোপার বড় দাবি নিয়ে মঞ্চে আসা ইংল্যান্ডের মুখোমুখি আর্জেন্টিনা। মঞ্চটা সেমিফাইনালের, প্রথমার্ধের লড়াইটা হলো মারমুখী। দুই পক্ষই যেন মেতে উঠল ফাউলের খেলায়। দ্বিতীয়ার্ধে নন্দন ফিরল মাঠে, আক্রমণ পাল্টা আক্রমণ আর রক্ষণ ভাঙার চেষ্টা। শেষে এসে আর্জেন্টাইনদের মুখেই চওড়া হাসি। ফাইনালে লিওনেল মেসির দল। ইশতিয়াক দীপু, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।